আজকে সারা বিশ্বের দিকে তাকালে তাক লেগে যাওয়ার মতো ঘটনা। ধরুন, আমেরিকা একসময় নিজেকে মুক্ত বাণিজ্যের দেশ বলে ডিক্লেয়ার করত। আজকে আমেরিকার কি অবস্থা দেখুন। সে আজকে শুল্ক যুদ্ধ শুরু করেছে, বিভিন্ন দেশের উপরে শাস্তিমূলক শুল্ক চাপাচ্ছে, পেনাল্টি চাপাচ্ছে, এবং আন্তর্জাতিক যে মুক্ত বাণিজ্যের কথা, যেটা WTO থেকে বারবার করে বলা হয়েছে, বিভিন্ন পুঁজিবাদী দেশগুলো বলেছে, আমেরিকা আজকে সেই ধারাটাকে আজকে প্রায় ধ্বংস করে দেওয়ার পথে যাচ্ছে। কেন? আজকে দেখুন, আমেরিকাতে একসময় সস্তায় শ্রমিক নিয়ে যাওয়া হতো আমাদের দেশ থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, চীন থেকে এবং বিভিন্ন দেশ থেকে। তারা খুব লো কস্টে তারা এমপ্লয়ীদেরকে নিয়োগ করত, এবং সেই জন্য তাদের লটকে লট, লাখে লাখে, মিলিয়ন্স তারা তাদেরকে ওই সমস্ত H-1B ভিসা দিয়ে নিয়ে যেত। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন H-1B ভিসার মূল্য এখন $1,00,000, ভারতীয় মুদ্রায় যা 88 লক্ষ টাকা। They have to pay the government $100,000, then they have to pay the employee. So it's just not economic. If you're going to train somebody, you're going to train one of the recent graduates from one of the great universities across our land. Train Americans, stop bringing in people to take our jobs. That's the policy here. $100,000 a year for H-1B visas, and all of the big companies are on board. We've spoken to them about the gold card. They love it. They love it. They really love it. They need it. তার মানে কি হবে? তার মানে যারা এখন আমেরিকাতে কাজ করছে তারা প্রায় সকলে পাততাড়ি গোটাবে। কজনের ক্ষমতা আছে বছরে $1,00,000 দিয়ে ভিসার মূল্য চোকাবে? আর তাদের কোম্পানিই বা কেন দিতে যাবে? তাদের ওভারহেড কস্ট তো ভীষণ রকমভাবে বেড়ে যাবে। আমেরিকা, যাকে তো বলা হতো স্বাধীন চিন্তার দেশ, গণতন্ত্রের দেশ, আজকে তারা জিমি কিমেল বলে একজন টক শো করেন এবিসিতে। তিনি ওই আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, তার সঙ্গী চার্লি কির্ককে গুলি করে মারা হয়েছে, সেই নিয়ে তিনি এবিসি টকে 2-4টে কথা বলেছেন বলে এবিসিকে হুমকি দিয়ে তার চাকরি খেয়ে নিয়েছে। এবং চাকরি খাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে যে তার কোনো ট্যালেন্ট নেই। এখন কার ট্যালেন্ট আছে, কার ট্যালেন্ট নেই, সেটা কি ডোনাল্ড ট্রাম্প তার হোয়াইট হাউসে বসে বিচার করবেন? এটা তো একটা প্রফেশনাল স্কিল। এরকম নানা ধরনের ঘটনা ঘটছে, আমাদের দেশেও ঘটছে। এই যে নির্বাচন কমিশনে আগে কি নিয়ম ছিল? নির্বাচন কমিশনে যারা 3জন আমাদের যে নির্বাচনী কমিশনার যে নিযুক্ত হন, তাদেরকে নিযুক্ত করার ক্ষেত্রে আমাদের এখানে নিয়ম ছিল যে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস, এই 3জন মিলে একটা সিলেকশন প্রসেস করে নির্বাচন কমিশনারদের নির্বাচিত করবেন বা নিয়োগ করবেন। সেই প্রথাকে সংসদে আইন পাস করে উঠিয়ে দেওয়া হলো। বলা হলো যে না, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট থাকবেন না, সেখানে ক্যাবিনেটের একজন মন্ত্রী থাকবেন। অর্থাৎ 3জনের মধ্যে 2জন সরকার পক্ষের লোক হয়ে গেলেন, একজন বিরোধী পক্ষের লোক হলেন। তাহলে বিরোধী পক্ষের যিনি লোক, তার তো কোনো মতামতের কোনো দাম থাকলো না। সবসময় 2:1 সরকার পক্ষ জিতে যাবে। এবং তাই হলো। জ্ঞানেশ কুমার বলে একজন আমলাকে প্রধান নির্বাচনী কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে, এবং তিনি এসে যা খুশি তাই করছেন, যেমন খুশি তাই করছেন। এবং 2023 সালে লোকসভাতে একটা আইন পাশ করা হয়েছে, যেখানে নির্বাচনী কমিশনাররা যা কিছু অন্যায় করুক, যা কিছু খারাপ কাজ করুক, তাদের শাস্তি দেবার কোনো বিধান, তাদের বিরুদ্ধে কোর্টে যাওয়ার কোনো বিধান আমাদের দেশে কারো নেই। আপনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপত্তি তুলতে পারেন তাদের কার্যকলাপ নিয়ে, কিন্তু কোনো নির্বাচনের কমিশনার তারা যদি কোনো অন্যায় করে, তারা যদি কোনো দোষ করে, তার বিরুদ্ধে আপনি কোনো কোর্টে আপিল করতে পারবেন না। এ কি ভয়ঙ্কর আইন! এবং এই আইনের সুযোগে জ্ঞানেশ কুমার কি করছেন? তিনি যেমন ইচ্ছা তেমন ভাবে তিনি, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ভোটার লিস্টকে ম্যানিপুলেট করছেন,
যেমন তেমন করে নির্বাচন কমিশনটাকে একটা দলীয় সংস্থাতে পরিণত করেছেন এবং রাতারাতি বিহারে SIR স্পেশাল ইনসেন্টিভ রিভিশন চালু করে 1 মাসের মধ্যে 65 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এরা চিৎকার করছে, বারবার বলছে যে আমাদের এখানে অনুপ্রবেশকারী ঢুকে গেছে, রোহিঙ্গারা ঢুকে গেছে, পাকিস্তানি ঢুকে গেছে, নেপালি ঢুকে গেছে, বাংলাদেশি ঢুকে গেছে। কিন্তু 65 লক্ষ যে ভোটারদের বাদ দেওয়া হলো, তাদের বাদ দেওয়ার কোনো কারণ দেখানো হয়নি। কিন্তু সুপ্রিম কোর্ট যখন বললেন, যে যখন নির্দেশ দিল যে তাদের কেন বাদ দেওয়া হলো সেই কারণগুলোকে দর্শাতে হবে, তখন নির্বাচন কমিশন বাধ্যত সেই কারণগুলো যখন দেখাচ্ছে, তখন কোথাও কিন্তু একজনকেও দেখানো গেল না যে সে অনুপ্রবেশকারী এবং সেই জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। তারা কি দেখালো? তারা দেখালো কয়েক লক্ষ লোক পরিযায়ী, কয়েক লক্ষ লোক তাদের জায়গা বদল করেছে, কয়েক লক্ষ লোক মারা গেছে, ইত্যাদি ইত্যাদি। এবারে দেখা গেল তার মধ্যে বহু লোক আছে যাদেরকে মারা গেছে বলে ডিক্লেয়ার করা হয়েছে, তারা মারা যায়নি এবং তাদেরকে সশরীরে সুপ্রিম কোর্টে পর্যন্ত হাজির করা হয়েছে। এখনও এ নিয়ে মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট বোধহয় সম্ভবত 7ই অক্টোবর একটা কোনো রায় ঘোষণা করবে। তবে আরও যেটা ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে যেটা আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্সপোজ করেছেন, বিশেষ করে 2-1 দিন আগে আলান বলে কর্ণাটকে একটি বিধানসভাতে তিনি কেস বাই কেস ধরে ধরে দেখিয়েছেন কিভাবে সেখানে রাতারাতি ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। শুনলে অবাক হয়ে যেতে হবে। ভোর 4টের সময় উঠে একজন অভিযোগকারী তার বুথে 12 জন ভোটারের বিরুদ্ধে অভিযোগ করছে এবং সেটা 36 সেকেন্ডের মধ্যে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাচ্ছে। যখন কর্ণাটকের CID নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাচ্ছে, 18টা চিঠি পাঠিয়েছে, চিঠি পাঠিয়ে যখন জিজ্ঞেস করছে এই যে অভিযোগকারীরা যারা কমপ্লেন করলেন তাদের IP অ্যাড্রেস কি, কোন কম্পিউটার থেকে তারা কমপ্লেন করেছেন, কোন ফোন নাম্বার ট্র্যাক করে তারা এই ধরনের অভিযোগগুলো দিয়েছেন, সেই নাম্বারগুলো দিন। আদৌ সেই লোকগুলো বাস্তব লোক কিনা, আদৌ সেই লোকগুলোকে দিয়ে কোনো স্ক্যাম করানো হচ্ছে কিনা। এবং রাহুল গান্ধী আরেকটা যে জিনিস পয়েন্ট আউট করেছে, এটা খুব তাৎপর্যপূর্ণ। প্রতিটা বুথে দেখা যাচ্ছে ভোটার লিস্টে যাদের ক্রমিক সংখ্যা 1, সিরিয়াল নাম্বার 1, তারাই হচ্ছেন অভিযোগকারী এবং তারাই অভিযোগ করে করে ভোটার লিস্ট থেকে সকলের নাম বাদ দিয়ে দিচ্ছেন। কিন্তু সেই রকম ক্রমিক নাম্বার 1 বা সিরিয়াল নাম্বার 1-এর 2-4 জন ভোটারকে যখন রাহুল গান্ধী এনে প্রেস কনফারেন্সের সামনে যখন হাজির করলেন, তারা বলছে আমরা তো এগুলো জানি না, আমাদের অজান্তেই এ সমস্ত ঘটনা হয়েছে, আমাদের ফোন থেকে এসব হয়নি, আমাদের কোনো সিস্টেম থেকে এসব হয়নি। তাহলে এগুলো কারা করলো? তাহলে কি কোনো একটা সফটওয়্যার লাগিয়ে একটা প্রোগ্রাম ডেভেলপ করে সেই প্রোগ্রাম দিয়ে এইভাবে ক্ষণে ক্ষণে এক একটা অভিযোগ তোলা হচ্ছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ভোটার লিস্ট থেকে নাম বাদ করে দেওয়া হচ্ছে? এ তো গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর ঘটনা। बबीता जी यहाँ हैं, सूर्यकांत जी यहाँ हैं, आ जाइए जरा स्टेज पे 1 सेकंड आ जाइए। ये दोनों खड़े हैं यहाँ पे, सूर्यकांत जी, बबीता जी। इनको मालूम ही नहीं कि इन्होंने डिलीट किया। थैंक यू। नागराज जी, इन्होंने 2 एप्लीकेशन 36 सेकंड में फाइल कर दी है। और मजे की बात देखिए, ये 4 बजे सुबह उठ के फाइल कर रहे हैं। पता नहीं क्या हुआ, 4 बजे सुबह कहा कि भैया मैं 2 वोटर को डिलीट करूंगा, और कितने 36 सेकंड में डिलीट कर दिए, फिर सो गए। हमारी माइंड में पहले सवाल था कि क्या इलेक्शन कमीशन भी सो रहा है, मगर नहीं, सोया कोई नहीं है, जगे हुए हैं, सिस्टमैटिकली मदद हो रही है। আমাদের পশ্চিমবঙ্গেই 1-2 দিন আগেই
দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী অঞ্চলে একটি মেয়েকে হাতে নাতে গ্রামবাসীরা ধরেছে। সে একটা ট্যাবলেট নিয়ে তার মধ্যে বিভিন্ন রকমের ডেটা কালেকশন করছিল এবং সে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের এবং বাড়ির লোকেদের জিজ্ঞেস করছে, আপনারা মমতাকে বেশি পছন্দ করেন না মোদিকে পছন্দ করেন, আপনি অমিত শাহকে পছন্দ করেন কি করেন না, ইত্যাদি ইত্যাদি। আপনি কি পশ্চিমবঙ্গের বাংলা বলেন না বাংলাদেশের বাংলা বলেন। এবং এই অদ্ভুত ধরনের প্রশ্ন করে তারা সে ডেটাগুলোকে নিচ্ছে এবং ওইখানে দাঁড়িয়ে সে ডেটাগুলোতে দিল্লিতে একটা কোথায় জানি তারা ওখান থেকে পাঠিয়ে দিচ্ছে। তো সেই ডেটাগুলো কার কাছে যাচ্ছে, কোথায় যাচ্ছে সে ডেটাগুলো, সেগুলো নিয়ে কি করা হচ্ছে? এইভাবে কি ডেটা চুরি করে আসলে ভোট চুরি করা হচ্ছে? ঘর ঘরে নিয়ে জলটা করছে, এরকম সাথে করছে। আমি সে খারাপ না ভালো, উনি বলে দিচ্ছে খারাপ, আমি বলছি খারাপ। মোদী সরকার খারাপ না ভালো, উনি বলছে খারাপ, আমি বলছি খারাপ। বলে জোরে বলো, আমি আসতে বলছি, বলছে তুমি ঝিমিয়ে গেছে কেন, জোরে বলো। আসতে বল, খারাপ না তুমি কে, মোদী ভালো কি খারাপ তুমি কে জিজ্ঞেস করা। অভিযুক্ত মহিলাকে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় বাসন্তী থানার পুলিশ। সাম্প্রতিক অতীতে ভুয়ো সমীক্ষা নিয়ে একাধিকবার রাজ্যবাসীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না, আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে। তার মানে আগামী দিনে বিহারে এবং পশ্চিমবঙ্গে যে ভোট হবে সেই ভোটে কি বিজেপি মনে করছে যে তারা নিশ্চিতভাবে হেরে যাবে, সেই জন্য তারা একটা অদ্ভুত প্ল্যান করে এগোচ্ছে? প্ল্যান তো বটেই। এই যে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে ধরে 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 বাঙালিদেরকে উচ্ছেদ করা হচ্ছে, বাঙালিদের বিশেষ করে দলিত যারা নিম্নবর্ণের হিন্দু এবং মুসলমান তাদের থেকে তাদের আধার কার্ড প্যান কার্ড এসব থাকা সত্ত্বেও তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে, তাদের পুশ ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং যখন তারা দেখাচ্ছে তাদের বিভিন্ন প্রমাণপত্র, সেই প্রমাণপত্রগুলোকে পর্যন্ত গ্রাহ্য করা হচ্ছে না, তাদেরকে ডিটেনশন সেন্টারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা সামগ্রিকভাবে একটা প্রয়াস চলেছে, যেহেতু বিহারের একটা বড় অংশ শ্রমিক হচ্ছে পরিযায়ী শ্রমিক, অন্য রাজ্যে কাজ করেন এবং নিম্নবর্ণের হিন্দু এবং মুসলমান, তাদের নাম কি করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায়, এবং বাঙালি এবং পশ্চিমবঙ্গ যারা এতাবৎ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, সুতরাং তাদের কি করে বিভিন্ন রাজ্যে হ্যারাস করা যায় এবং বাঙালি বিদ্বেষ গড়ে তোলা যায় এবং তাদের নামগুলো কি করে ধীরে ধীরে এইভাবে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায় অথবা ভোটার হিসেবে চিহ্নিত করা যায়, কারণ তারা বাংলায় কথা বলে, ফলে তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে এইভাবে যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায়। তো আমরা সার্বিকভাবে এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছি আমাদের দেশে এবং বিশ্বেও দেখতে পাচ্ছি এই ধরনের বিভিন্ন রকমের নেতিবাচক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটা আমাদের কোথায় নিয়ে গিয়ে ফেলবে আগামী দিনে সেটা আন্দাজ করা ভারী মুশকিল। এরপরে যেটা বলা হচ্ছে যে সেই পরিযায়ী শ্রমিক সে যখন সবকিছু দেখাচ্ছে, যে আধার কার্ড রেশন কার্ড তারা পকেটে করে এগুলো নিয়ে ঘুরে বেড়ায়, যে কোনো সময় কেউ চাইতে পারে, সে যখন সবকিছু দেখাচ্ছে তারপরেও এমএইচ এর একটা নোটিফিকেশন এসছে ভেরিফিকেশনের জন্য 30 দিন, একদিন দুদিন না, 30 দিন তাকে ডিটেইন করে রাখা হবে। আজকে সেখানে যেগুলো কমিউনিটি সেন্টারগুলো ছিল গুরগাঁওতে, যেগুলো বিভিন্ন কমিউনিটি সেন্টার ছিল আমরা জানতাম, সেটা এখন ডিটেনশন সেন্টার হয়ে গেছে। 30 দিন তাকে ডিটেইন করে বলা হচ্ছে ওই তোমার আধার কার্ড তুমি রাখো, ঠিক আছে আমি দেখেছি, তুমি যেখানকার মানুষ বলছো সেখানকার পুলিশের কাছ থেকে খবরটা নেব। এইবার আপনি ভেবে দেখুন যে যখন ডাবল ইঞ্জিন সরকার হবে, পশ্চিমবাংলা এখনো বিজেপির সরকার নেই, তাই নদিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মেদিনীপুরে আমার পরিযায়ী শ্রমিক মুসলিম, অধিকাংশ মুসলিম, কিছু হিন্দুও দেখলাম। ফলে আমি দেখলাম যে সেখানে এই থানাগুলো থেকে 2 দিন পরে 4 দিন পরে তারা একটা করে ভেরিফিকেশন করে পাঠিয়েছে, হ্যাঁ অমুক মানুষটি আমার এলাকার মানুষ।
কিন্তু যেদিন পশ্চিমবাংলাতেও বিজেপি চলে আসবে, ডাবল ইঞ্জিন হবে, ওই হরিয়ানাতেও বিজেপি, পশ্চিমবাংলাও বিজেপি, সেদিন সেই জাতা কলে তো সেই পরিযায়ী শ্রমিককে সবার আগে মারা যাবে। কোনো সরকার কোনো থানা বলে দেবে যে লোকটা আমার? আসামের কোনো থানা বলবে যে গোয়ালপাড়া থেকে যে বাঙালি গেছে সে আমাদের আসামের মানুষ, সে বাংলাদেশের মানুষ নয়? কোনো থানা বলবে না।